ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে ডিপ্লোমার। আমরা কেমিস্ট্রি করছিলাম, কেমিস্ট্রির লিমিট টেস্ট হয়েছিল, তো আজকে একটু স্কিপ করে ফার্মাসিউটিক্সের কিছু শেষ করব। আজকে আমরা ফার্মাসিউটিক্সের একটা চ্যাপ্টার 4 সাইজ রিডাকশন নিয়ে আলোচনা করব। তাহলে সাইজ রিডাকশন জিনিসটা কি আছে আমরা জানবো। তো দেখো, এই সাইজ রিডাকশন কথার মধ্যে এটা আমি আগেও একটা পড়িয়েছিলাম, আগেও একটা ভিডিওর মাঝে আমাদের দেখবে বল মিল পড়িয়েছিলাম, বল মিল, কাটার মিল, বিভিন্ন রকমের মিল হয়েছিল। তো সেইখানে আমি হালকা করে ডিসকাস করেছিলাম। তো আজকে ডিপলি সেটা ডিসকাস হবে। এই সাইজ রিডাকশনের মধ্যে রিডাকশন কথাটা আছে। রিডাকশন কথার মানে কি আগে বুঝতে হবে। সাইজ মানে জানো, সাইজ মানে যে কোনো কিছু একটা সাইজ, সেটা যে কোনো কিছু হতে পারে। এবার এখানে আমাদের যেহেতু ফার্মাসি রিলেটেড সমস্ত কিছু, তাহলে এখানে ওষুধের বা ড্রাগের যে সাইজটা থাকে সেই সাইজটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, সেটা বিভিন্ন রকমের র মেটেরিয়ালের যে সাইজ আছে, সেটা ক্যাপসুল হতে পারে, ট্যাবলেট হতে পারে, বা অন্য যে কোনো কিছু। তাহলে এবারে সাইজ রিডাকশন কথার মধ্যে রিডাকশন আছে। রিডাকশন মানে নর্মালি কি বোঝায়? রিডাকশন মানে বোঝায় কোনো কিছুকে ছোট করা, রিডিউস করা। ঠিক আছে, কোনো কিছুকে ছোট করা। তো এখানে আমাদের কি করতে হবে? এখানে ড্রাগ পার্টিকেলস যেটা থাকবে, র মেটেরিয়াল যেটা আমরা পাই, সেটাকে কেটে আমরা ছোট করবো। সেটাকে কাট করে বিভিন্ন রকমের মিল হয়। মিল মানে বিভিন্ন রকমের চেম্বার আছে, বিভিন্ন রকমের মেশিন আছে, সেগুলোতে আমরা কাটিং করি। ঠিক আছে, তার একটা শেপ দিই আমরা প্রপার। তো সেগুলো মিলগুলো পরে আসছে। তো আগে সিম্পলি আমাদের বুঝে নিতে হবে যে রিডাকশন করা মানে কোনো কিছু সাইজকে ছোট করা। তো দেখো, এটার ডেফিনেশন আমি পয়েন্ট করে লিখেছি, তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। পয়েন্টটা দেখে কি বলছে দেখো, ইট ইজ দ্য প্রসেস অফ রিডিউসিং ড্রাগ সাইজ ইন স্মলার পার্টিকেলস অর দ্য ফাইন পাউডার। তাহলে ফার্স্ট লাইনটাই তো ডিফাইন করে দিচ্ছি যে এটা হচ্ছে একটা প্রসেস যেটা কি করে, রিডিউসিং করে ড্রাগের সাইজটা, মানে ড্রাগের যে সাইজটা আছে সেটাকে ছোট করে দেয়। ইন স্মলার পার্টিকেলস, হয় খুব ছোট স্মলার পার্টিকেলস করে দেবে, অথবা ফাইন পাউডার করে দেবে। যদি ধরো বড় পার্টিকেলস থাকে, বড় পার্টিকেলস, ড্রাগের পার্টিকেলস থাকে, সেটাকে ভেঙে কি করবে, ছোট করতে পারে। আর যদি ছোটই থাকে সেটাকে আবার ফাইন গ্র্যানুলস, মানে একদম ছোট ছোট পাউডার করে দেবে, ফাইন পাউডার, পুরো পেস্ট হয়ে যাবে জিনিসটা। তাহলে এর মেন কাজ হচ্ছে এইটা। The solid particles cut or broken into smaller pieces. যেগুলো সলিড পার্টিকেলস থাকে, সলিড পার্টিকেলস শক্ত, সেগুলোকে কেটে কি করবে, ছোট ছোট স্মলার পিসেস তৈরি করবে। It is necessary if the starting material is too coarse and final product needs to be a fine powder. এবারে আমাদের ধরো যে জিনিসটা তৈরি করতে হবে সেটাতে আমাদের খুব ফাইন পাউডার লাগবে, কিন্তু আমাদের যে র মেটেরিয়ালসটা এসেছে সেই র মেটেরিয়ালসের যে পিসটা আছে, মানে যে স্যাম্পলটা আছে, সেই স্যাম্পলটা খুব কোর্স মেটেরিয়াল। এই আছে না কোর্স মেটেরিয়াল কথা মানে কি, স্টার্টিং মেটেরিয়াল যদি টু কোর্স হয়, টু কোর্স মানে খুব শক্ত যদি হয় বা খুব বড় সাইজের হয়, সেটাকে আমাদের চলবে না। সেটাকে আমাদের কি করতে হবে, ফাইন পাউডারে পরিণত করতে হবে। তো তখনই আমাদের কিন্তু সাইজ রিডাকশন থাকবে। মানে র মেটেরিয়ালসটা আমার বড় সাইজে এসেছে, কিন্তু ওই বড় সাইজটা নিয়ে আমাদের কোনো কাজ হবে না, আমাদের লাগবে হচ্ছে ফাইন পাউডার। তখন আমরা কি করবো, তখন আমরা সাইজ রিডাকশন করবো। বিভিন্ন রকম মিল আছে, মানে মেশিন আছে, সেই সমস্ত মেশিনের সাহায্যে আমরা সেই পাউডারটা, মানে সেই পার্টিকেলসটাকে রিডাকশন করে সেটাকে স্মল পাউডার করতে পারি, কি ছোট পার্টিকেলস করতে পারি। এবারে ইম্পর্টেন্স দেখলাম, ইম্পর্টেন্স কি হচ্ছে, টু ইমপ্রুভ দ্য স্টেবিলিটি অফ দ্য সার্টেন ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম। ইমপ্রুভ করে কি, স্টেবিলিটি অফ সার্টেন ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম, মানে কিছু পাউডার, মানে কিছু এমন কিছু ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম আছে। ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম মানে লিকুইড, মানে ক্যাপসুল হোক, ট্যাবলেট হোক, বিভিন্ন রকমের আরো রকমের যেরকম জিনিস থাকে, পেরেন্ট্রাল হোক, সেগুলি হচ্ছে ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম। মানে ওষুধ তো অনেক রকমের হিসেবে পাওয়া যায়, মানে সিরাপ হিসেবে পাওয়া যায়, ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, আবার ইনহেলার হিসেবে পাওয়া যায়, আবার আমরা ইনজেকশন নিই, তো সেটাও সবই কিছু মেডিসিন, মানে সবগুলো কিন্তু আলাদা আলাদা ডোসেজ ফর্মে নিচ্ছি। তাহলে ডোসেজ ফর্ম মানে হচ্ছে যে মেডিসিনটা আমরা কি হিসেবে নিচ্ছি, সেটা লিকুইড হিসেবে নিচ্ছি, নাকি সাসপেনশন হিসেবে নিচ্ছি, নাকি ট্যাবলেট হিসেবে নিচ্ছি, নাকি ক্যাপসুল হিসেবে নিচ্ছি। তাহলে এই যে ট্যাবলেট, ক্যাপসুল, আলাদা আলাদা জিনিস আছে, লিকুইড, ফাংশন, তো এগুলোই সব হচ্ছে কি ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম। তাহলে ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্মের স্টেবিলিটি বাড়াতে লাগে, স্টেবিলিটি বাড়াতে গেলে আমাদের সাইজ রিডাকশন করতে হবে। সব কিছু না, কিছু আছে। টু ইমপ্রুভ দ্য স্টেবিলিটি অফ সার্টেন, ঠিক আছে, সার্টেন কথাটা আছে। সার্টেন মানে কিছু সংখ্যক ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম আছে যেগুলো স্টেবিলিটি কথা মানে হচ্ছে এটা স্থায়িত্ব, মানে কি বলবো, জিনিসটা কতদিন টিকবে, কতদিন টেকসই হবে, মানে সহজে নষ্ট হবে, মানে এর এক্সপায়ারিটা বাড়ানোর জন্য আমাদের সাইজ রিডাকশন করতে হবে। আর কি বলছে, টু হেল্প ইন দ্য প্রসেস অফ সেপারেশন অফ দ্য সলিড ফ্রম
লিকুইডস বাই ফিল্ট্রেশন। যখন ফিল্টার করে কোনো কিছু, তো ফিল্ট্রেশনের সময় মানে সেপারেশনের সময় সলিড ফ্রম লিকুইড, লিকুইড থেকে সলিডটাকে সেপারেট করার সময় আমাদের সাইজ রিডাকশন দরকার। মানে যদি বড় সাইজ থাকে ওখানে লেখা আছে রেট অফ ফিল্ট্রেশন ইজ ডিপেন্ড আপন দ্য পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ যত ছোট হবে তত কি হবে সাইজ রিডাকশন মানে তত ফিল্ট্রেশনটা ভালো হবে। যত পার্টিকেল সাইজ ছোট হবে, পার্টিকেল সাইজ বড় থাকলে কিন্তু ফিল্ট্রেশন ভালো হবে না। তো এই জন্য কি বলছি দেখো টু ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবসর্পশন অফ আ ড্রাগ। এবারে ধরো বড় কোনো ড্রাগের পার্টিকেলস সেটাকে ইনটেক করে মানে সেটাকে খেয়ে অ্যাডমিনিস্ট্রেট করে গিলে খেলাম যখন আমি, সেটা যতক্ষণ ফাংশন দেবে যতক্ষণ অ্যাবসর্পশন হবে, যদি কোনো স্মলার পার্টিকেলস ড্রাগ হয় তো সেটা কিন্তু অ্যাবসর্পশন তাড়াতাড়ি হবে। অ্যাবসর্পশন কথা মানে কি? অ্যাবসর্পশন হচ্ছে সেটা কত তাড়াতাড়ি ব্লাড স্ট্রিমের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, মানে ব্লাড স্ট্রিমে কতক্ষণ এটা স্প্রেড করছে সেটা হচ্ছে অ্যাবসর্পশন। মানে আমরা ওষুধটা খাওয়ার পরে সেটা কিন্তু পুরোপুরি ব্লাড স্ট্রিমে ছড়ায়, কিন্তু তার একটা টাইম পিরিয়ড আছে, তো সেই ছড়ানোটাকে বলছে অ্যাবসর্পশন। সেটা যদি ড্রাগের পার্টিকেলস বড় হয় তাহলে সেটা কি হবে ছড়াতে টাইম বেশি হবে। মানে যদি বিগ ড্রাগ পার্টিকেলস হয় তাহলে অ্যাবসর্পশন টাইমটা কি বাড়বে, আর যদি স্মলার পার্টিকেলস হয় মানে যদি সাইজ রিডাকশন করে দিই আমরা তাহলে কি হবে অ্যাবসর্পশন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে স্মলার পার্টিকেল সাইজ গ্রেটার ইজ দ্য রেট অফ অ্যাবসর্পশন। এখানে বলছে যে সমস্ত পার্টিকেলের সাইজ হচ্ছে স্মলার হয় সেগুলো হচ্ছে গ্রেটার ইজ দ্য রেট অফ অ্যাবসর্পশন, তাদের রেট অফ অ্যাবসর্পশনটা বেশি হবে। ডিউ টু সাইজ রিডাকশন, এই সাইজ রিডাকশনের কারণে উই আর ডিজাইন দ্য ডিফারেন্ট টাইপ অফ ড্রাগ ডোসেজ। এই যে সাইজ রিডাকশন আমরা করছি, এই সাইজ রিডাকশন করছি বলে বিভিন্ন রকমের ডোসেজ আমরা পাচ্ছি, যেরকম কি এমালশন পাচ্ছি, ট্যাবলেট পাচ্ছি, ক্যাপসুল পাচ্ছি, সাসপেনশন পাচ্ছি। তো এরকম বিভিন্ন রকম আরো অনেক জিনিস আছে, তো এরকম বিভিন্ন রকমের জিনিসের ডোসেজ ফর্মটা আমরা পাচ্ছি শুধুমাত্র কিন্তু আমরা সাইজ রিডাকশন করছি বলে, আদারওয়াইজ কিন্তু পাবো না সাইজ রিডাকশনের জন্য। কারণ তোমরা দেখবে যে ট্যাবলেট যেমন হবে নিশ্চয়ই ক্যাপসুল যেমন হবে, ক্যাপসুলে দুটো সেল থাকে, আপার সেল লোয়ার সেল, দুটো সেলের মাঝখানে আমাদের র মেটেরিয়ালস থাকে। ট্যাবলেট মানে একটা সলিড ডোসেজ ফর্ম, সাসপেনশন, এমালশন সবগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস। তাহলে এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স হয়ে গেল, এটা মোটামুটি ডেফিনেশন, এটা ইম্পর্টেন্স। এরপর আমাদের আসবে হচ্ছে অ্যাডভান্টেজ। তো চলো অ্যাডভান্টেজটা দেখে নাও। আসবে সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং সাইজ রিডাকশন। তাহলে আমাদের কোন কোন ফ্যাক্টর সাইজ রিডাকশনকে এফেক্ট করতে পারে, মানে সাইজ রিডাকশনকে এফেক্ট মানে সাইজ রিডাকশনকে এর যে স্পিড আছে সেটা বাড়াতে পারে বা কমাতে পারে, বা সাইজ রিডাকশনটা প্রপার নাও হতে পারে। তো কোন কোন ফ্যাক্টর একে এফেক্ট করতে পারে? তো দেখো প্রথমেই বলছে হার্ডনেসটা আমি লিখিনি কিছু ইচ্ছা করে, হার্ডনেসের ব্যাপারে কিছু লিখিনি। হার্ডনেস মানে কি বোঝে? সিম্পল কথা, হার্ডনেস মানে কি বোঝে? হার্ড মানে কোনো কিছু কতটা হার্ড মানে কতটা শক্ত, ঠিক আছে? এখানে আমাদের সমস্ত ড্রাগের যে ম্যাটেরিয়ালগুলো, মানে কোনো আমি ড্রাগ সাবস্টেন্স নিচ্ছি, তো সেইটা যদি বেশি হার্ড হয় তাহলে কি হবে? তাহলে আমাদের সাইজ রিডাকশন করতে গেলে সমস্যা হতে পারে। আমি যে মিলিং মানে যে মেশিনের মধ্যে দিয়ে আমি সাইজ রিডাকশন করবো সেই মেশিনে সেই জিনিসটা নাও কাটতে পারে বা সাইজ রিডাকশনটা সমস্যা করতে পারে। মানে মোট কথা হচ্ছে যে যদি কোনো শক্ত জিনিস হয়, খুব শক্ত জিনিস হয়, তাহলে তাকে কাটা খুব মুশকিল হয়। নর্মাল জীবনে যেরকম এখানের ক্ষেত্রেও এই একই রকম জিনিস আছে। তাহলে হার্ডনেস যদি বেশি থাকে তাহলে এটাকে মানে লিখতে পারবো যে ইফ দ্য হার্ডনেস ইজ ইনক্রিজড দেন দ্য সাইজ রিডাকশন উইল বি ডিক্রিজড, বা সাইজ রিডাকশন কমে যাবে যদি ট্যাবলেটের হার্ডনেস মানে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসটা আছে, যে স্যাম্পলটা আছে, তার স্যাম্পলের যদি হার্ডনেস বেশি হয় তাহলে আমাদের সাইজ রিডাকশন করতে সমস্যা হবে। এবার ধরো টাফনেসও জিনিসটা সেই একই রকম বোঝাচ্ছে। টাফনেস কি? দ্য ক্রুড ড্রাগ অফ ফাইব্রাস নেচার ইট ইজ নট ইজিলি ব্রেক ডাউন ইন স্মলার পার্টিকেলস। তো যে সমস্ত ক্রুড ড্রাগগুলো ফাইব্রাস নেচার হয়, ফাইব্রাস নেচার মানে কেমন? স্টিকি ম্যাটেরিয়াল, মানে আটকে যাবে। আমি যেখানে মিলিং মানে যে চেম্বারের মধ্যে দিয়ে বা যে মেশিনের মধ্যে দিয়ে আমি সাইজ রিডাকশনটা করবো সেখানে গায়ে আটকে যেতে পারে ফাইব্রাস ম্যাটেরিয়াল যেগুলো। তাহলে সেই ফাইব্রাস ম্যাটেরিয়ালগুলো যদি ফাইব্রাস নেচারের হয় তাহলে সেগুলো ব্রেকডাউন করা অতটা সোজা নয়। ইট ইজ নট ইজিলি ব্রেকডাউন ইন স্মলার পার্টিকেলস। ফাইব্রাস ম্যাটেরিয়ালস আর অ্যাটাচড টু ইচ আদার। ফাইব্রাস ম্যাটেরিয়াল হলো কি হবে, সেটা একে অপরের সঙ্গে আটকে যাবে, চটচটে জিনিস হবে, মানে 18 টাইপের জিনিস একটার সঙ্গে একটা আটকে যাবে। যেমন ময়দা মাখালে কি হয়, হাতে আটকে যাবে একটা, কিন্তু সেটাকে ছাড়াতে হবে আবার আস্তে করে। তো সেরকম জিনিসই তাহলে টাফনেস থাকলে কি হবে, সাইজ রিডাকশনটা আমাদের কমে যাবে। তাহলে এই হার্ডনেস বলো টাফনেস বলো এগুলো সবই সাইজ রিডাকশনের সঙ্গে ইনভার্স প্রপোর্শনাল, ঠিক আছে? এগুলো কিন্তু ডাইরেক্ট প্রপোর্শনাল নয়। মানে হার্ডনেস যদি বাড়ে তাহলে আমার সাইজ রিডাকশনটা কি হবে, কমবে। সাইজ রিডাকশন শর্টে লিখতে হবে এসআর, ঠিক আছে?
মানে সাইজ রিডাকশনের সঙ্গে হার্ডনেসের হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল 1/s। টাফনেস থাকে, তাই টাফনেস কে টি দিয়ে লিখি, এটাও হবে 1/s হবে, s ফর সাইজ আর ফর রিডাকশন, তাহলে এগুলো সব ইনভার্স প্রপোর্শনাল। ঠিক আছে, মানে টাফনেস বাড়লে সাইজ রিডাকশন কমবে। এবার আছে মেটেরিয়াল স্ট্রাকচার, এটা আমি লিখিনি, এটাও সেই একই রকম মেটেরিয়াল স্ট্রাকচার। আমার একটা স্ট্রাকচার আমি এমন নিলাম সেটাকে সাইজ রিডাকশন করা খুব কঠিন হয়ে যাচ্ছে, মানে সাইজের উপরও বেস করো, মানে মেটেরিয়ালের স্ট্রাকচারের উপর বেস করো কিন্তু সাইজ রিডাকশনে এফেক্ট করে। এমন একটা স্ট্রাকচার নিলাম যেটাকে সাইজ রিডাকশন করা খুব মুশকিলের ব্যাপার, আর একটা সাইজ নিলাম যেটাকে খুব সহজে আমরা সাইজ রিডাকশন করতে পারছি। তাহলে মেটেরিয়াল স্ট্রাকচার যদি উল্টোপাল্টা হয় তাহলে তার সাইজ রিডাকশন করতে কিন্তু সমস্যা হতে পারে। এরপর দেখো কি আছে ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্টও এরকমই, ময়েশ্চার মানে কতটা ওয়াটার আর কি অ্যাবসর্ব করতে হচ্ছে। ঠিক আছে, কতটা ওয়াটার অ্যাবসর্ব করছে। যদি আমাদের নর্মাল একটা ড্রাগ সাবস্টেন্স হয়, মানে পাউডার মেটেরিয়াল হয়, সেটা যদি নর্মালি আমরা রেখে দিই তাহলে সেটা এয়ার থেকে ময়েশ্চার কন্টেন্ট করবে। এবার যদি ময়েশ্চার কন্টেন্ট করে, এখানে একটা দিয়েছি কন্ডিশন, দ্য মেটেরিয়াল হ্যাভিং 5% ময়েশ্চার ইন কেস অফ ড্রাই গ্রাইন্ডিং। ঠিক আছে, ড্রাই গ্রাইন্ডিং এর ক্ষেত্রে যদি ড্রাই গ্রাইন্ডিং হয় তাহলে তাতে 5% ময়েশ্চার আমরা অ্যালাউ করতে পারি, 5% ময়েশ্চার 100% এর মধ্যে in case of dry grinding and 50% moisture in case of wet grinding does not create any problem। মানে এতটা পর্যন্ত যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ড্রাই গ্রাইন্ডিং এ কেন কম হচ্ছে? মানে ড্রাই যেহেতু, শুকনো যেহেতু, তো শুকনো জিনিসে যদি একটু হলেও বেশি আমাদের ময়েশ্চার এসে যায় তাহলে সেই জিনিসটা আমরা ভালো গ্রাইন্ড করতে পারবো, ভালো আমাদের ডিসাইজেশন হবে। তাহলে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো শুকনো অবস্থাতে গ্রাইন্ড করতে হয়, শুকনো অবস্থাতে মানে ড্রাই গ্রাইন্ডিং মানে হচ্ছে শুকনো অবস্থাতেই গ্রাইন্ড করতে হবে, সেইগুলোকে বেশি ময়েশ্চার রাখা যাবে, সেগুলোতে এই 5% অ্যালাউ করা যায়, অনলি 5%, নট মোর দ্যান 5%। ঠিক আছে, আর যেগুলো ওয়েট গ্রাইন্ড হবে, ওয়েট মানে হচ্ছে একটু হালকা ভেজা থাকবে, ওয়েট মানে ভেজা, হালকা যেগুলো ভেজা লাগবে সেগুলোতে 50% মোটামুটি ময়েশ্চার থাকলেও কোনো অসুবিধা হবে না, কারণ সেই আমাকে তো জিনিসটা ওয়াটারে মানে ভেজাতেই হবে, জিনিসটা ওয়াটার দিতে হচ্ছে। তাহলে যদি ওয়াটার থাকে আগে থেকে তখন কোনো সমস্যা হবে না। তো ওই জন্যই বলছে যে 5% 50% অ্যালাউ করা যায়। তাহলে দেখো সেই একই জিনিস, ময়েশ্চার কন্টেন্টটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সাইজ রিডাকশনকে এফেক্ট করবে, মানে কমিয়ে দেবে। এবার আছে স্টিকিনেস। স্টিকিনেস আর টাফনেস অনেকটা একই রকম। ডিউ টু স্টিকিনেস অফ ম্যাটেরিয়াল ইট এফেক্ট ওয়েকিং অ্যাকুরেসি। স্টিকি কথা মানে কি? স্টিক্স মানে একটা সঙ্গে আটকে থাকে, মানে আমি যে মেশিনের মধ্যে দিয়ে আমি সাইজ রিডাকশন করবো, ধরো আমাদের যে ড্রাগ পার্টিকেলসটা আছে সেটা আমি মেশিনে দিলাম, এবারে যেই সুইচ অন করলাম বা যেই করতে গেলাম সেটা ধরো মেশিনের মধ্যে আটকে গেল, এমন পার্টিকেল সেটা মেশিনের গায়ে আটকে গেল। তো মেশিনের গায়ে যদি আটকে যায়, মানে স্টিকিনেস যদি হয়, স্টিক কথা অনেকটাই এসছে যে মেশিনের গায়ে আটকে গেল, তাহলে কি হবে? তাহলে ওয়েটের প্রবলেম হবে, মানে আমাদের যতটা ওয়েট আমি দিয়েছিলাম সেই ওয়েটের আমার এমন কিন্তু পাবো না। ধরো আমি 5 মিলিগ্রাম বা 5 গ্রামের একটা আমি ওয়েট দিয়েছি, ড্রাগ পার্টিকেলস দিয়েছি, এবার ধরো সেটা মেশিনের গায়ে আটকে গিয়ে সেটা কিছুটা হলেও কমবে, তাহলে যে অ্যামাউন্ট আমি দিয়েছিলাম সেই অ্যামাউন্ট আমি পাচ্ছি, তাহলে এখানে কিন্তু ওয়েট অ্যাকুরেসিটা মেনটেন করা যাবে স্টিকিনেসের ক্ষেত্রে। তাহলে সেই একই জিনিস, স্টিকিনেস বাড়লেও হচ্ছে সাইজ রিডাকশন কমছে, তাহলে এগুলো সবই কিন্তু ইনভার্স প্রপোর্শনাল সাইজ রিডাকশনের সঙ্গে। এরপর আছে সফেনিং টেম্পারেচার। আচ্ছা, আরো হয়, আমি লিখিনি, আরো অনেক কিছু হয় কিন্তু এগুলি হচ্ছে মেইন আর কি, বেস আর কি এগুলো। এরপর আছে সফেনিং টেম্পারেচার। ওয়াক্সি সাবস্টেন্স যেমন হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড অর ড্রাগস কন্টেনিং অয়েল অর ফ্যাট। যদি স্টিয়ারিক অ্যাসিড হয় অথবা যদি যে সমস্ত ড্রাগের মধ্যে অয়েল অথবা ফ্যাট আছে সেগুলো কি হবে? বিকজ সফেন ডিউরিং দ্য সাইজ রিডাকশন প্রসেস, ইফ আ হিট জেনারেটেড দেন দ্য ম্যাটেরিয়াল নট ইজিলি ব্রেক ডাউন অ্যান্ড স্টিকনেস অ্যান্ড স্টিক্স অন দ্য মিল। ওই আগেরটার মতনই। তো এই সমস্ত সাবস্টেন্সগুলো কি হয়, আমরা যখন হিট করবো, আমরা যখন মিলিং চেম্বারে দিয়ে মানে মেশিনের মধ্যে যখন ঢোকাবো সেটাকে সাইজ রিডাকশন করার জন্য, তো সেখানে যদি টেম্পারেচার বাড়ে, যদি হিট জেনারেট হয়, এই যে বলছে না ইফ হিট জেনারেটেড হয়, তাহলে মেটেরিয়ালগুলো নট ইজিলি ব্রেক ডাউন, সেগুলো ইজিলি ব্রেক ডাউন হবে না। কি হবে? স্টিক্স অন দ্য মিল, সেগুলো মিলের গায়ে আটকে যাবে। অনেক জিনিস হয় না যেগুলো একটু হিট পেলেই কি হয়, এক্সপ্যান্ড হয়ে যায়। তো এক্সপ্যান্ড হয়ে যাওয়া মানে সেগুলো হিট পেলেই সেগুলো যদি গায়ে আটকে যায় মেশিনের গায়ে, তাহলে সাইজ রিডাকশন হবে হতে পারবে। তো ওটাই বলছে যে সমস্ত ড্রাগের মধ্যে যেগুলোর মধ্যে হচ্ছে অয়েল অথবা ফ্যাট আছে বা স্টিয়ারিক অ্যাসিড জাতীয় কোনো রকম কোনো সাবস্টেন্স, এগুলোতে সমস্যা হতে পারে। এরপর যে বাল্ক ডেনসিটি কি বলছে, দ্য আউটপুট অফ দ্য সাইজ রিডাকশন অফ মেটেরিয়াল ইন আ মেশিন ডিপেন্ডস আপন দ্য বাল্ক ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স। এটা তো অবভিয়াসলি হবে। বাল্ক ডেনসিটি মানে ধরো একটা বিশাল বড় অ্যামাউন্ট নিয়েছি, ঠিক আছে, একটা অনেকটা বড় অ্যামাউন্ট, মানে একটা অনেক বড় আকারের একটা সাইজের আমি মেটেরিয়াল নিয়েছি, সেটাকে
সাইজ রিডাকশন করতে হবে। তো সেইটাকে সাইজ রিডাকশন করে যে পার্টিকেলসটা পাবো, আর যদি আমি এরকম একটা সাবস্টেন্স দিলাম, ধরো দুটো রকমের সাবস্টেন্স, একটা ধরো না করবো কোথায়, এখানে দেখে দিচ্ছি। ধরো একটা এত বড় আকারের সাবস্টেন্স নিয়েছি, এটাকে আমি যখন মিল করবো, মানে যখন সাইজ রিডাকশন করবো, এর যে সাইজগুলো হবে, এর যত সাইজ হবে, এবার যদি আমি ছোট আকারে নিই, এটা যদি আমি সাইজ রিডাকশন করতে দিই, তাহলে কি হবে, এটা আরো ফাইন পাবো। কারণ এই সাবস্টেন্স এর সাইজ, এটা সাইজ তো অতটাই ছোটই আছে, ওটাই বলছে যে দ্য আউটপুট অফ দ্য সাইজ রিডাকশন, সাইজ রিডাকশনের আউটপুট অফ মেটেরিয়াল, মানে মেটেরিয়ালের সাইজ রিডাকশনের আউটপুটটা ইন আ মেশিন ডিপেন্ডস করে কিসের উপরে, আপন দ্য বাল্ক ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স, যে ওটার ডেনসিটি কত, মানে ওটার ঘনত্ব কতটা আছে, ওটা কতটা ঘনত্ব, মানে ওটার ডেনসিটি কতটা, তার উপর জিনিসটা নির্ভর করে। সেটা বড় ছোট হতে পারে বা ডেনসিটি কম বেশি হতে পারে। তো এইগুলো দেখো সবকটা জিনিসই কিন্তু ইনভার্স প্রপোর্শনাল। এটা লাস্টে দেখতেই পারো তোমরা যে এই সমস্ত জিনিসগুলো আমরা সবগুলোই হচ্ছে আমাদের সাইজ রিডাকশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল করছে। মানে এগুলো যদি বাড়ে বা যদি এগুলো থাকে, যেরকম ধরো বাল্ক ডেনসিটি যদি বাড়ে তাহলে সাইজ রিডাকশন কমবে, ময়েশ্চার কন্টেন্ট যদি বাড়ে সাইজ রিডাকশন কমবে, হার্ডনেস যদি বাড়ে সাইজ রিডাকশন কমবে, টাফনেস যদি বাড়ে সাইজ রিডাকশন কমবে। তো এগুলো সবগুলোই কিন্তু একই রকম, মানে যখনই এগুলো ইনক্রিজ হচ্ছে অটোমেটিক আমাদের সাইজ রিডাকশন কি হচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সাইজ রিডাকশন অনেকগুলো টেকনিক আছে। কি কি টেকনিক? সাইজ রিডাকশন বেসিক্যালি 4টা ভাবে করা হয়, তো সেটা আমি দেখাচ্ছি, দেখে নাও। এরপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে মেথডস অফ সাইজ রিডাকশন, যেটা বললাম যে আমরা কত রকম ভাবে কি রকম ভাবে আমরা সাইজ রিডাকশন করতে পারি। বেসিক্যালি 4টে প্রসেস আছে সাইজ রিডাকশন করতে গেলে। প্রথমে যেটা হচ্ছে কাটিং। কাটিং মানে ইজিলি কাটিং কথাটার মধ্যেই বুঝতে পারছি যে কাটা হচ্ছে কোনো কিছু। তাহলে কোনো কিছু আমরা যখন কেটে দিচ্ছি, জিনিসটা ধরো বড় একটা জিনিস ছিল, সেটাকে যখন কেটে পিস পিস করছি তখন সেটাই হচ্ছে কাটিং। তো কাটিং করতে গেলে আমাদের কি লাগে? কাটিং করতে গেলে আমাদের নর্মাল ব্লেড বা কোনো শার্প ব্লেড বা ছুরি, নাইফ এগুলো লাগে। তাহলে কি বলছে, দ্য মেটেরিয়াল ইজ কাট অন আ স্মল স্কেল বাই মিনস অফ আ শার্প ব্লেড। কাটিং এর মাধ্যমে যেগুলো করা হয় কাটিং, সেগুলো হচ্ছে আমাদের স্মল স্কেলে ইউজ করা হয়। মানে অনেকটা ধরো বিশাল অ্যামাউন্টের একটা লার্জ অ্যামাউন্টের কোনো ড্রাগ মেটেরিয়াল কাটতে হবে, তো সেখানে কিন্তু আমরা কাটিং করে কিন্তু সেটা করতে পারবো না। স্মল অ্যামাউন্টে মানে কোনো ছোটখাটো কোনো ওষুধ বানাতে হচ্ছে বা কোনো ইনগ্রেডিয়েন্টস আছে, তো সেরকম যদি স্মল পার্টিকেলস স্মল অ্যামাউন্টের কিছু হয়, র মেটেরিয়ালস হয়, তো সেগুলোকে আমরা কাটিং এর মাধ্যমে ছোট করতে পারছি। ওটাই বলছে যে স্মল স্কেলে আমরা এটা ইউজ করতে পারি বাই মিনস অফ শার্প ব্লেড, কোনো শার্প ব্লেডের মাধ্যমে, যেমন নাইফ, রুট কাটার অন আ লার্জ স্কেল। আচ্ছা, স্মল স্কেলে ইউজ করা হয় নাইফ, রাইট? শার্প ব্লেড অথবা নাইফ ইউজ করা হয় সেটা কিসে, স্মল স্কেলে। আর লার্জ স্কেলে কোনটা ইউজ করি আমরা? লার্জ স্কেলে হচ্ছে রুট কাটার বলে একটা মেশিন আছে, জিনিস আছে, সেটা ইউজ করি। এক্সাম্পল হচ্ছে কি কাটার মিল আর সিজার। সিজার মানে কাঁচি, বুঝতে পারছো না? তাহলে কাটিং এর মাধ্যমে আমরা সাইজেশন করতে পারি একটা গেল। এরপর আছে কম্প্রেশন। কম্প্রেশন কথার মানে কি, আগে জিনিসগুলোর মানে বুঝতে হবে। মানেটা বুঝলে কিন্তু মানে যাই মানে লিখতে পারবে, মুখস্থ কোনো জিনিস নেই। কম্প্রেস কথার মানে কিন্তু চাপা, কোনো কিছুকে চেপে দেবো। তো জিনিসটাকে চেপে জাস্ট ছোট করা হচ্ছে। জিনিসটার অ্যামাউন্টটা বড় ছিল, সেটাকে দুপাশ থেকে প্রেস করে সেটাকে চেপে ছোট করা হচ্ছে। তো কম্প্রেশনে কি বলছে, ইন দিস মেথড দ্য মেটেরিয়ালস ইজ ক্রাশড by the application of pressure on a small scale using motor and pressure, whereas on large scale roller mill is used. তো স্মল স্কেল লার্জ স্কেল দুটো স্কেলই করা যায়। আগেরটা আমি বলতে ভুল করেছি, সেটা হচ্ছে স্মল স্কেলে ইউজ করি আমরা নাইফ বা কোনো শার্প ব্লেড ইউজ করি, আর যদি লার্জ স্কেলে কাটতে হয় তখন আমরা রুট কাটার বা রোলার মিল, কাটার মিল এগুলো ইউজ করি। সেগুলো হচ্ছে মিলিং চেম্বার, মানে হচ্ছে মেশিন থাকে। নর্মালি লার্জ স্কেলের দাম তো মেশিন ছাড়া হবে না, কারণ হাত দিয়ে করতে পারবো না। কিন্তু ছোট স্মল স্কেল হয় তখন আমরা নাইফ দিয়ে অথবা ব্লেড দিয়ে নিজেরই হাতে করে নিতে পারি। তো এটা গেল স্মল স্কেল লার্জ স্কেল দুটো স্কেলই হয়। এটাও তাই যে কম্প্রেশন আমরা কখনো যখন কোনো প্রেসার অ্যাপ্লাই করছি, এখানে কি বলছে, ইন দিস মেথড দ্য মেটেরিয়াল ইজ ক্রাশড। ক্রাশ মানে জিনিসটা একদম ভেঙে একদম ইয়ে হয়ে যাবে, কি বলবো ওটাকে, একদম মুচকে যাবে, একদম জিনিসটা চেপে যাবে। বাই দ্য অ্যাপ্লিকেশন অফ প্রেসার, এখন বলছে যে প্রেসার দেওয়া হচ্ছে। কম্প্রেশন মানে হচ্ছে কি, একটা প্রেসার দেওয়া হচ্ছে, প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এবার স্মল স্কেলে যখন ইউজ করছি, স্মল স্কেলে আমরা ইউজ করি কি মোটর এন্ড প্রেসার। মোটর এন্ড প্রেসার আমরা দেখেছি, ওই দেখবে যেরকম এরকম গুঁড়ো করে একটা জিনিস থাকে, মশলা আগেকার জিনিস ছিল মশলা গুঁড়ো করার জন্য, তো সেরকম টাইপের জিনিস থাকে, সেটা মোটর আর প্রেসার বলে। কিন্তু যদি লার্জ স্কেলে করতে হয় তখন আমরা রোলার মিল ইউজ করি। রোলার মিল কারণ মেশিন ছাড়া আমরা করতে পারবো না। এরপর হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট কি বলছে, ইম্প্যাক্ট
It refers to break down the materials by striking them with a force causing them to fracture or shatter. এটা নরমালি কথা কি ইমপ্যাক্ট নরমাল কথা হচ্ছে যখন আমরা ধরো একটা মেশিন আছে, আমি নরমাল একটা আঁকছি জাস্ট, ধরো মেশিন আছে, মেশিনের মধ্যে একটা ধরো কোনো লাগানো আছে, ব্লেড লাগানো আছে, এরকম ব্লেডটা জোরে ঘুরছে, ঠিক আছে, ব্লেডটা জোরে ঘুরছে। এবার ব্লেডটা জোরে ঘোরার ফলে কি হচ্ছে, এই যে ডার্ক পার্টিকেলসগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো ব্লেডের গায়ে ধাক্কা লেগে এগুলো কেটে ছোট হচ্ছে। মানে ইমপ্যাক্ট কথার মানে হচ্ছে যখন ডার্ক পার্টিকেলস এই মেশিনের মধ্যে কোনো জিনিস ঘুরছে গোল হয়ে বা কোনো মেশিনের মধ্যে কোনো ব্লেড লাগানো আছে তাতে যদি কেটে ছোট হয় তখন সেই জিনিসটা বলা হয় ইমপ্যাক্ট। ওটাই বলছে যে দেখো যে মেটেরিয়াল বাই স্ট্রাইকিং দেম উইথ আ ফোর্স, তাদেরকে স্ট্রাইক করা হচ্ছে একটা ফোর্সে, মানে ড্রাগ মেটেরিয়ালগুলো যেগুলো আছে তাকে একটা হেভি অ্যামাউন্টের একটা স্পিডে একটা ফোর্সে তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, যার ফলে এটা কি হচ্ছে কেটে ছোট হয়ে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে হ্যামার মিল আর বল মিল। আর অ্যাক্টিসেন্টটা কি, অ্যাক্টিসেন্টার ইমপ্যাক্টটা সেমই প্রায় বলতে গেলে, কিন্তু অ্যাক্টিসেন্টের দুটো জিনিস হয়, দেখো এখানে লিখেছি বিটুইন পার্টিকেলস আর বিটুইন পার্টিকেলস এন্ড সারফেস। মানে এখানে কি হয় পার্টিকেলস গুলো নিজেরাও ধাক্কা খায়, মানে এখানে এরকম জিনিস হয় পার্টিকেলস গুলো নিজেরাও ধাক্কা খাচ্ছে, নিজেরাও ধাক্কা খেলে কি হবে ছোট হচ্ছে পার্টিকেল সাইজ। আবার এর মধ্যে কোনো ব্লেডও থাকে, ব্লেডের গায়ে ধাক্কা খাচ্ছে, মানে দুবার ধাক্কা খাচ্ছে, ব্লেডের গায়ে ধাক্কা খাচ্ছে অথবা পার্টিকেলস এর সারফেস মানে পার্টিকেলস এর গায়ে ধাক্কা খাচ্ছে অথবা দেওয়ালের গায়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খাচ্ছে। তাহলে দুরকম ভাবে জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে পার্টিকেলস এর গায়ে মানে দুটো ড্রাগ পার্টিকেলস একটা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছে এইভাবে ছোট হচ্ছে, আর একবার কি দেওয়ালের গায়ে ধাক্কা খাচ্ছে, মানে যে চেম্বারটা আমরা করছি সেই চেম্বারের যে ওয়ালটা আছে সেই ওয়ালের গায়ে ধাক্কা খাচ্ছে, তারপর আমাদের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তো ওটাই লেখা আছে দ্য প্রসেস অফ সাইজ রিডাকশন থ্রু rubbling or scraping action between particles or between particles and surface। তো পার্টিকেলস একে অপরের উপর অ্যাটাক করতে পারে, মানে অ্যাটাচ হতে পারে, একে অপরের সঙ্গে অ্যাটাচ হলো দিয়ে জিনিসটা ছোট হলো, ঠিক আছে, ধাক্কা খেয়ে। আর একটা পার্টিকেলস আর সারফেস, পার্টিকেলস গুলো যখন দেওয়ালে গায়ে ধাক্কা খেলো তখন কি ছোট হয়ে যায়। তো এই গেল আমাদের চারটে প্রসেসে সাইজেশন করা হয়। এর মধ্যে বল মিল, হ্যামার মিল, রোলার মিল, এগুলো সমস্ত মিলগুলো একটা একটা করে আমাদের আসবে, সমস্ত মিলগুলো একটা করে নিয়ে আমাদের ডিসকাস করা হবে যে এক একটা মিলের কাজ কি, তার ফাংশন, তার অ্যাডভান্টেজ কিছু আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, তো এরকম করে আমাদের সমস্ত মিলগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে সাইজ রিডাকশন কিন্তু একটা পর্যন্ত পুরোপুরি আমাদের শেষ, সাইজ রিডাকশন আর কিছু বাকি নেই, এরপর আমরা মিল নিয়ে আলোচনা করবো। তো আজকে আমাদের এখানে শেষ করলাম, গুড বাই।